আজকের সভার সভাপতি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক। তা উনি বলেছেন যে ভার দিলাম, তা আমার প্রার্থনা হবে যে ভার বইবার শক্তি দাও। তা আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনার আগে আপনাদের সাথে অনেকের সাথে পরিচয় হলো, এটা একটা বিরাট পাওয়া, কারণ অনেককেই আমি চিনি না। তা এই যে আমার সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা জানার মানে আপনাদের সাথে পরিচিত হয়ে সীমাবদ্ধতাটা কমিয়ে ফেললাম, এটা একটা বড় পাওয়া। আজকের যে আলোচনা হয়েছে তা আমি প্রবন্ধকার ডক্টর আব্দুল রাজ্জাক সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি বর্তমান সময়ে যখন দরিদ্র মানুষের সংখ্যাও বেড়ে গেছে, আবার বাংলাদেশে অনেকগুলো ক্ষেত্রে যেমন উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তেমনি অনেকগুলো ক্ষেত্রে আসলে আমাদেরকে অবস্থানটা বলার ক্ষেত্রেও এক ধরনের সংকুচিত হওয়ার বিষয় রয়ে গেছে। যেমন হচ্ছে যে দেশজ উৎপাদনের সাথে করের যে অনুপাত, বা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে অনেক শ্রদ্ধাভাজন অর্থনীতিবিদ উল্লেখ করেছেন সামাজিক ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে, কিন্তু এই যে বিষয়, এইখানে একটা বৈষম্য যে অবস্থা তৈরি হওয়ার একটা বড় জায়গা আছে, সেগুলোকে আমরা দেখা দরকার। আমার যে বর্তমান অবস্থা, সেখান থেকে আমরা রাজনীতিগতভাবে এগুলোকে দেখছি, এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এটা ইশতেহার ছিল এবং ইশতেহার পরবর্তীতে একটা জাতীয় আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে, এবং আমরা চেষ্টা করছি, যার সাথে বিআইডিএস ও জড়িত, এবং স্যার উপদেষ্টা যে কাউন্সিল আছে তার সভাপতি, আমরা এটাকে একটা 5 ইয়ার স্ট্র্যাটেজিক রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক হিসাবে চেষ্টা করছি। তো সেখানে আপনাদের জানা আছে যে দ্বিতীয় অধ্যায়, যেটা আজকের আলোচনারও বিষয়, এবং সেখানে দুটো বিষয় খুব জোরে সোরে এসছে। আমরা এটাকে, ওই অধ্যায়কে বলেছিলাম যে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। তার মানে বৈষম্য কিভাবে কমানো যাবে এবং রাষ্ট্রীয় সক্ষমতা কিভাবে বাড়ানো যাবে। এই বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে আমাদের সরকার মনে করছে যে আমাদের একটা মানবিক, গণতান্ত্রিক, কল্যাণকর সরকার দরকার, এবং সেই ভিশন থেকেই আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি। আজকের সাথে প্রাসঙ্গিক না হলেও কিন্তু মোটা দাগে প্রাসঙ্গিক, তা হচ্ছে যে বর্তমানে যেহেতু দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং কারণ প্রলম্বিত যে মূল্যস্ফীতি চলছে, প্রকৃত আয়ের বৃদ্ধির যে স্লথ গতি, তো এই রকম পরিস্থিতিতে আমাদের আসলে একটা সামাজিক সুরক্ষা বলয়ের দিকে যেতে হবে। এবং স্যার তার শেষ সময়ে একটা সেমিনার হয়েছিল আমার যতদূর মনে পড়ে, আমরা সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে সর্বজনীনের দিকে যেতে হবে। তা আমাদের বর্তমান সরকার মনে করছে যে, অর্থাৎ হচ্ছে যে গর্ভ অবস্থা থেকে আপনার শেষ যাত্রা পর্যন্ত রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, এবং এই দায়িত্ববোধটা দাতব্য নয়, এটা একটা অধিকার ভিত্তিক, এবং এটা হচ্ছে পূর্ণ জীবন চক্র ভিত্তিক। অর্থাৎ হচ্ছে যে শিশু ও যখন প্রসবকালীন থেকে শিশু জন্মানো, তারপরে হচ্ছে যে তার শিক্ষা, এই ক্ষেত্রে যদি মেয়ে শিশু হয় তার একেবারে স্নাতক পর্যায় পর্যন্ত, কারণ বর্তমান সরকার মনে করে উন্নয়নকে মাপতে হলে নারীর অগ্রগতি দিয়েই মাপা যাবে, এবং সেই জন্য আমাদের প্রতিটি বিষয়ের ক্ষেত্রে নারীর অগ্রগতির বিষয়টি নেওয়া হয়েছে। এবং সেখানে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই একটা সর্বজনীন
ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং সেটা দুটো দিক দিয়ে, একটা হচ্ছে যে নারীর ক্ষমতায়ন দরকার এবং সকল সমীক্ষায় কিন্তু বলে যে আসলে নারীর ক্ষমতায়ন না হলে বাংলাদেশের অগ্রগতি হবে না। সাথে সাথে আমাদের এটাও জানা দরকার যাদের বিশেষ সহায়তা দরকার, বিশেষ করে প্রতিবন্ধী মানুষ, এবং তার সাথে হচ্ছে যে যে বিধবা নারী অথবা বয়স্ক। আমরা আবার বয়স্কদের যেমন হচ্ছে যে ভাতা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনারা ইশতেহারে দেখবেন যে লংজিভিটি ডিভিডেন্ড বলে একটা কনসেপ্টও কিন্তু আমাদের ইশতেহারে উল্লেখ করা হয়েছে। তার মানে আমরা দেখতে চাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দিলেও হবে না, আসলে লংজিভিটি ডিভিডেন্ডও চিন্তা করতে হবে। সো এইটা একটা, তার মানে আমরা এখনকার যে বিভিন্ন ত্রুটিতে আক্রান্ত, এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটে আমাকে ত্রুটিগুলো উল্লেখ করার দরকার নাই, কি কি ত্রুটিতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা যে কর্মসূচিগুলি আছে সেগুলো আপনাদের জানা আছে। অর্থাৎ হচ্ছে যে যাদের তালিকাভুক্ত হওয়ার কথা ছিল না তারা তালিকাভুক্ত হয়েছেন, যাদের তালিকাভুক্ত হওয়ার কথা ছিল তারা তালিকাভুক্ত হননি, এবং পুরোটাই হয়েছে রাজনৈতিক এক ধরনের এর ক্ষমতার অপব্যবহার করে। তো সেইখান থেকে আমরা চেষ্টা করছি যে সর্বজনীন পূর্ণ জীবন চক্র ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয় করার জন্য, যেটা আপনারা ট্রান্সফার পেমেন্ট বলেছেন। আমরা এইটা হচ্ছে প্রথম ধাপ এবং এইটার অনেকগুলো স্টেপ করা হয়েছে। দ্বিতীয়ত যে আমরা দেখেছি এবং আপনাদের গবেষণা এসছে, সেটা হচ্ছে যে বৈষম্য কমানো যাবে যদি স্বাস্থ্য ক্ষেত্রে আপনার ব্যয় বরাদ্দ বাড়ানো যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোথায় ব্যয় বরাদ্দ বাড়ানো হবে, যেটা স্যার ছেড়ে দিয়েছেন। আমরা মনে করি যে আসলে প্রাথমিক স্বাস্থ্য সেবার নিশ্চয়তা দরকার প্রথমে। তার মানে এই না, হ্যাঁ মানে যে আমরা এটাও মনে করি যে আপনার সেকেন্ডারি যে স্বাস্থ্য সেবা এবং টারশিয়ারি যে স্বাস্থ্য সেবা, এই তিনটার মধ্যে আমরা মনে করছি যে প্রাথমিক স্বাস্থ্য সেবার নিশ্চয়তা সরকারকে করতেই হবে, এবং এটার সাথে যে বিষয়গুলো উল্লেখ হয়েছে বিশেষ করে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সেবা সচেতনতা, এটা কিন্তু আরো দরকার। তাহলে এইটা হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে, এবং সেই জন্যই আমরা বলেছি যে 1 লক্ষ স্বাস্থ্য সেবা কর্মীকে নিয়োগ দেওয়া হবে। কারণ স্বাস্থ্য রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সেবা সচেতনতা বাড়লে আমার আসলে এইটা যে আমাদের যে বৈষম্যটা আরো কমে যাবে, এবং সেই ক্ষেত্রেই আমরা মনে করছি যে বরাদ্দটা ধাপে ধাপে ক্রমাগত করে বাড়াতে হবে, এবং এটা প্রাথমিক স্বাস্থ্য সেবার নিশ্চয়তাটা খুবই জরুরি। দ্বিতীয়ত আমরা মনে করছি যে যেহেতু আমরা স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে দেখছি, তো সেক্ষেত্রে স্যার যেটা বলেছেন যে ট্রেড অফ, কিন্তু যেহেতু আমাদেরকে রাইটস অনুযায়ী এটাকে দেখতে হচ্ছে, তা আমরা চিন্তা করছি যে বিশেষ করে 250 শয্যার যে খাতগুলো আছে, মানে হাসপাতালগুলো আছে, সেখানে অন্তত 3টি বিষয়, এটা এখনো সিদ্ধান্ত হয়নি, আমরা মানে এটা আলোচনার মধ্যে আছে, 3টি বিষয়ে কিভাবে নিশ্চিত করা যায়। একটা হচ্ছে কার্ডিয়াক করোনারি ইউনিট, সেটা আপনি কিভাবে করবেন, তারপরে কিডনি ডায়ালিসিস, এবং তৃতীয় হচ্ছে যে কমপ্লিকেটেড গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স কেয়ার। এই 3টা খুবই জরুরি, কারণ হচ্ছে যে তা না হলে আমাদের আসলে যেভাবে আমরা দেখছি এটা একটা বড় সমস্যা, এবং সেখান থেকে উত্তরণ কিভাবে করা যায়। একই সাথে যেহেতু অপচয় বেশি হয়, কিন্তু সেই জন্য আমরা ই হেলথ কার্ডের কথা চিন্তা করছি, এবং ইতিমধ্যেই একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে যে কিভাবে আমরা এটা বাস্তবায়িত করব। এটার সাথে একই সাথে আমাদের চিন্তা করতে হবে যে পুষ্টি কর্মসূচি, কারণ পুষ্টি কর্মসূচি জরুরি, কারণ পুষ্টি কর্মসূচি যদি হাত না থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে। তো এইরকম একটা জিনিসের মধ্যে আছে, কিন্তু যেটা মৌলিক সমস্যা হিসাবে দেখা দিয়েছে সেটি হচ্ছে যে তারা আসলে তাদের দরকারটা নিশ্চিত করতে পারছে না।
অর্থাৎ প্রয়োজনীয়তাটা নিশ্চিত করতে পারছে না। এটা থিওরিটিক্যালিও আমি যদিও এখন আর এর সাথে নাই, তো দুই দিকই তো জানে না যে কার তার চাহিদা কি, তাই না? রোগীও জানে না, ডাক্তারও জানে না যে কি, তাই না? এরও সাহেব এখনো সমাধান করতে পারেনি। তো সেটা আমি এই সমস্ত, তবে হচ্ছে যে এইটা আমাদেরকে, আমরা খুবই জোর দিচ্ছি, যে কারণেই আমরা বলছি যে এই ডকুমেন্টকে আমরা প্ল্যান বলছি না, আমরা বলছি যে রিফর্ম, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি কিভাবে করা যায় তার আগে, এটা অনেকেই বলেন, কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে প্রোগ্রামিংটাই ঠিক মতো হচ্ছে। সো সেই জন্য আমরা সাজাচ্ছি হচ্ছে যে প্রথমে প্রোগ্রামিং রিফর্ম গুলো কি করতে হবে। সো আমরা যাতে প্রোগ্রাম করতে পারি, তার মানে আমরা বলছি না যে কালকে সে ঠিক হয়ে যাবে, এটা তো লার্নিং বাই ডুইং প্রসেস। তবে প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্ক, এবং হচ্ছে যে মনিটরিং ফ্রেমওয়ার্ক, আর সবচেয়ে বড় জিনিস দরকার হচ্ছে যে একটা দায়বদ্ধতা থেকে একটা ওপেন ডাটা গভর্নেন্স সিস্টেম। সো এই পাঁচটা জিনিস হচ্ছে রিফর্ম এর অংশ হিসাবে আমাদের প্ল্যানিং। আপনাদের বিআইডিএস এর মহাপরিচালক এর সাথে খুবই যুক্ত, স্যার হচ্ছে অ্যাডভাইজারি কমিটির সভাপতি। তা আমরা চেষ্টা করছি যে এই মানে হচ্ছে যে আগে যেমন একটা পাবলিক ইনভেস্টমেন্ট প্ল্যান ছিল, সেটা না রেখে আমরা আসলে একটা ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করছি, এবং সেক্টরাল প্ল্যান গুলো করার সাথে সাথে, কিন্তু তার চেয়ে বড় দিক হচ্ছে যে প্রোগ্রামিং, তারপরে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, এবং হচ্ছে যে আপনার এই ওপেন ডাটা গভর্নেন্স, এই যে বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। এবং মূলত আমরা গুরুত্ব দিচ্ছি হচ্ছে যে আমরা যেটা বললাম, অর্থাৎ মানবিক, গণতান্ত্রিক, কল্যাণকর রাষ্ট্র। তার মানে কল্যাণকর রাষ্ট্র বলতে আমরা বোঝাচ্ছি যে একটা পূর্ণ জীবন চক্র ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয়। ঠিক একই সাথে আমরা যখন মানবিক বলি, তখন আমরা ফ্রেমওয়ার্ককে বলি হচ্ছে যে দুটো, অর্থাৎ আপনারাই লিটারেচার দেখছেন, কিন্তু আমরা সেটাকে দেখছি হচ্ছে রাজনীতিগতভাবে, যে জনগণ নিশ্চয়ই কেন্দ্রে থাকবে, কিন্তু তার সাথে আমাদের দেখা দরকার হচ্ছে যে একদিকে যেমন ক্যাপাবিলিটি এনহ্যান্সমেন্ট করতে হবে, সাথে সাথে ওটার কানেক্টেড যদি আমি না করি, অর্থাৎ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যদি না যোগ হয়, অর্থাৎ কানেকশন মানে জনগণকে, তাহলে কিন্তু এটা হবে না। সো সেইভাবে আমরা এটাকে কনসেপচুয়ালাইজ করার চেষ্টা করছি। এবং থার্ড, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ হচ্ছে যে আইনের শাসন দরকার, মানে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস না থাকলে এটা হবে না। সো দিস ইজ হাউ আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এইভাবে এই জিনিসটাকে দেখছেন, যার ফলে তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানের মূল ভিশনটা হচ্ছে মানবিক, গণতান্ত্রিক, কল্যাণ রাষ্ট্র, এবং সেই অনুযায়ী মিশন গুলো বেরিয়ে আসবে। ঠিক একই কায়দায় যেমন আমরা আস্তে আস্তে 5% যাব, এবং আমাদের জিইডির ডিভিশন চিফ বলেছেন যে এটা নিয়ে আমাদের সারাক্ষণের বিষয়, যে স্বাস্থ্য কেন এটা আমরা বরাদ্দ দিতে চাই এত, তারা কিভাবে, এবং এই বিষয়ে যদি আপনারা আমাদেরকে সহায়তা করেন, সেটা আসলে যেটা অতনু শুরু করেছিল যে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে যে আমরা 5% দিতে চাই, এবং 5% যেন সংশোধিত বাজেটে পুরোটাই ব্যয় হয়। আবার তার মানে এই না অপচয় করে ব্যয় করা বা ব্যয় বৃদ্ধি করে ব্যয় করা। বুঝতে পারছেন তো? ফটো কার্ডে কিন্তু এটা আমি বলিনি যে ব্যয় বৃদ্ধি করতে হবে। ফটো কার্ড বুঝেছেন? ফটো কার্ড কোনটা? আমি জানি না, না, তো সেই জন্য তার মানে হচ্ছে যে ব্যয় বৃদ্ধি না, আসলে বৈষম্য মূলহীন আর্থসামাজিক উন্নয়ন এবং রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের মাধ্যমে, যেহেতু স্বাস্থ্য খাতে ব্যয় বাড়লে আসলে বৈষম্য কমে যায়, সেই জন্য ব্যয় বাড়ানো। তাহলে আমরা লেখার সময় কিন্তু এটা লিখেন। তো সে আমরা আমরা এটার দিকে যাচ্ছি। আমাদের কাছে মনে হয় যে বিআইডিএস দুটো বিষয় উল্লেখ করেছেন, সেটা সহায়তা করলে আমাদের খুব উপকৃত হব, যে আমরা একটা স্ট্রাকচারাল ম্যাক্রো ইকোনমিক মডেল নিয়ে কথা বলছি বিআইডিএস এর সাথে, সেটা আমাদের খুব দরকার।
সাথে সাথে আমাদের এই মনিটরিং ফ্রেমওয়ার্ক গুলো আমাদের কিন্তু দরকার। কারণ হচ্ছে যে বিশেষ করে যদি আপনাদের যে পপুলেশন ডিভিশন তারা যদি আমাদেরকে দেখাতে পারে, কারণ আমরা যেমন আপনাদের আলোচনা আসেনি, হয়তো আসতো, ইতিমধ্যে কিন্তু আমরা নগর ক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য সেবার পরিধি কম শুরু করেছি, প্রথম এই গত একনেকে কিন্তু আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে শুরু করেছি। তো সেই জন্য আমাদের আসলে এই সহায়তাটা পেলে আমাদের খুব সুবিধা হয় যে স্বাস্থ্য খাতের যদি ব্যয় বাড়ে তার মানে হচ্ছে যে বৈষম্য কমে। এইটা যদি আমাদের অনুমিতি হয় সেই অনুযায়ী আমরা কিভাবে কাজ করতে পারি সেই সহায়তা আমরা আশা করি আপনারা গবেষকরা নিঃসন্দেহ করবেন। নিঃসন্দেহে জেনে রাখবেন যে আমরা গবেষণায় স্বাধীনতায় বিশ্বাস করি, কোনো মতেই আমরা আপনাদেরকে হস্তক্ষেপ করব না। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে মহাপরিচালক মহোদয়, গবেষণা পরিচালক এবং যাদের কথা আমি শুনতে পারলাম না, নিঃসন্দেহে আমি উপকৃত হতাম। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।